আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। জুলাই বিপ্লবের পর বাংলাদেশের মানুষের কাছে একটা বিষয় অন্তত আশ্বস্ত করত, কমপক্ষে 50 বছর ভারতের অযাচিত রাজনৈতিক হস্তক্ষেপ থেকে বাংলাদেশ মুক্তি পাবে। দেশের রাজনৈতিক, অর্থনীতি, সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা সবই বাংলাদেশের সরকারের হাতে থাকবে। কোনো আন্তর্জাতিক বা বহিঃশক্তির কোনো প্রভাব সরকারের সিদ্ধান্ত গ্রহণে বাধা হয়ে দাঁড়াবে না। অন্তত বাংলাদেশ কোনো আন্তর্জাতিক শক্তির স্বার্থের লড়াইয়ের খেলার মাঠ হবে না। কিন্তু ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী বিপ্লব মাত্র কয়েকটা মাসের ব্যবধানে এসে সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেছে। রাজনীতির নোংরা থাবা, সীমাহীন ব্যক্তি ও দলীয় স্বার্থের কোপানলে পড়ে বছরের মাথায় এসেই লুট হয়ে গেছে। বাংলাদেশের রাজনীতিতে ভারতের নাক গলানো নিয়ে ব্লুমবার্গের বিশ্লেষণ থেকে প্রতিবেদনটি তৈরি করেছেন ওয়াহিদ ফারুকী। বাংলাদেশের রাজনৈতিক বিতর্কে ভারত কেন এত কেন্দ্রীয় বিষয় হয়ে উঠেছে? এই প্রশ্নটি আসলে কেবল দুই দেশের কূটনৈতিক সম্পর্কের প্রশ্ন নয়, এটি বাংলাদেশের রাষ্ট্রচরিত্র, সার্বভৌমত্ববোধ, ক্ষমতার কাঠামো, নির্বাচন, নিরাপত্তা, রাজনীতি, জনমত, সীমান্ত বাস্তবতা এবং নতুন প্রজন্মের রাজনৈতিক মনস্তত্ত্ব সবকিছুর সঙ্গে গভীরভাবে যুক্ত। দক্ষিণ এশিয়ার ভৌগোলিক বাস্তবতায় বাংলাদেশ ও ভারত এমন দুটি প্রতিবেশী রাষ্ট্র যাদের সম্পর্ক কখনো সহযোগিতার, কখনো অবিশ্বাসের, কখনো কৌশলগত নির্ভরতার, আবার কখনো অভ্যন্তরীণ রাজনৈতিক মেরুকরণের কেন্দ্রে পরিণত হয়েছে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতকে ঘিরে যে তীব্র আবেগ, সমর্থন, অভিযোগ, প্রতিরোধ এবং বিতর্ক দেখা যায়, তার পেছনে দীর্ঘ ঐতিহাসিক কারণ রয়েছে এবং সাম্প্রতিক দশকে সেই কারণগুলো আরও স্পষ্ট হয়েছে। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের ভূমিকা বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ বাস্তবতা। সামরিক সহায়তা, শরণার্থী আশ্রয় এবং আন্তর্জাতিক কূটনৈতিক সমর্থন, এসব কারণে স্বাধীন বাংলাদেশের জন্মের সঙ্গে ভারতের সম্পর্ক স্বাভাবিকভাবেই ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল। কিন্তু স্বাধীনতার পরপরই সম্পর্ক একরৈখিকভাবে এগোয়নি, কারণ রাষ্ট্র গঠনের সঙ্গে সঙ্গে বাংলাদেশ একটি বড় প্রশ্ন সামনে আনে। স্বাধীনতা অর্জনের পর রাষ্ট্রটি কতটা নিজস্ব নীতিতে চলবে আর কতটা আঞ্চলিক শক্তির প্রভাবের মধ্যে থাকবে। এখান থেকেই ভারতের উপস্থিতি ধীরে ধীরে একটি অভ্যন্তরীণ রাজনৈতিক রেওয়াজে পরিণত হয়। বাংলাদেশের যে রাজনৈতিক শক্তি ভারত ঘনিষ্ঠ অবস্থান নেয়, তারা এটিকে উন্নয়ন, নিরাপত্তা ও স্থিতিশীলতার ভাষায় ব্যাখ্যা করে, আর যে শক্তি দূরত্ব রাখতে চায় তারা এটিকে সার্বভৌমত্বের প্রশ্ন হিসেবে তোলে। এই দ্বন্দ্ব বিশেষভাবে তীব্র হয় গত 1.5 দশকে, যখন শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারকে ভারত অনেকটা ব্ল্যাঙ্ক চেক দিয়েই সবচেয়ে নির্ভরযোগ্য আঞ্চলিক অংশীদার হিসেবে দেখা হয়। ভারতের দৃষ্টিকোণ থেকে এটি ছিল কৌশলগত সাফল্য। সীমান্ত নিরাপত্তা, বিচ্ছিন্নতাবাদ দমন, উত্তর পূর্ব ভারতের করিডোর, বন্দর ব্যবহার, বিদ্যুৎ বাণিজ্য, জ্বালানি সহযোগিতা, নদী সংক্রান্ত আলোচনা, সব ক্ষেত্রে একটি সহযোগিতামূলক সরকার, যা দিল্লির জন্য লাভজনক ছিল। কিন্তু বাংলাদেশের ভেতরে এই ঘনিষ্ঠতার রাজনৈতিক মূল্য ছিল ভিন্ন। বিরোধী রাজনীতির উচ্ছেদ, জনগণের ম্যান্ডেটবিহীন শাসন, নির্বাচন ব্যবস্থা সহ দেশের সব প্রতিষ্ঠানগুলোকে নির্লজ্জ দলীয়করণ করা। বিশেষত যারা ভারতীয় প্রভাবের সমালোচনা করত, তারা ক্রমে নিরাপত্তা হুমকি, উগ্রবাদ বা রাষ্ট্রবিরোধী শক্তি হিসেবে উপস্থাপিত হতে থাকে। এই বাস্তবতা বোঝার জন্য সীমান্ত প্রসঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ভারত সীমান্ত বিশ্বের দীর্ঘতম সীমান্তগুলোর একটি, এবং এখানে বহু বছর ধরে গুলিতে বাংলাদেশি নিহত হওয়ার ঘটনা জনমনে গভীর ক্ষোভ তৈরি করেছে। সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর হাতে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনাগুলো বাংলাদেশে কেবল মানবাধিকার প্রশ্ন নয়, এগুলো জাতীয় মর্যাদার প্রশ্ন হিসেবেও দেখা হয়। কারণ সাধারণ মানুষের দৃষ্টিতে প্রশ্নটি সহজ, যদি সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হয় তবে সীমান্তে নিরস্ত্র মানুষ কেন মারা যায়? গরু পাচার, সীমান্ত অতিক্রম, সন্দেহভাজন অনুপ্রবেশ, এসব যুক্তি সরকারি পর্যায়ে ব্যাখ্যা হিসেবে আসে, কিন্তু নিহতদের ছবি, পরিবারগুলোর কান্না এবং বিচারের অভাব এসব জনমতকে দীর্ঘমেয়াদে প্রভাবিত করেছে। বহু বছর ধরে প্রতিটি সীমান্ত হত্যাকাণ্ড রাজনৈতিক বিতর্কে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেই যাচ্ছে।
সীমান্ত সংকটের পাশাপাশি পানি বণ্টনও ভারত বিরোধী মনস্তত্ত্বে গুরুত্বপূর্ণ। তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে দীর্ঘ অচল অবস্থা বাংলাদেশের মানুষের কাছে একটি প্রতীকী বিষয় হয়ে দাঁড়ায়। বাংলাদেশের কৃষি নির্ভর উত্তরাঞ্চলে তিস্তার পানি শুধু নদী নয়, জীবিকার প্রশ্ন। বহুবার চুক্তির আশা তৈরি হলেও বাস্তব সমাধান না আসায় সাধারণ মানুষের মনে ধারণা জন্মেছে যে ভারত কৌশলগত সুবিধা নেয় কিন্তু সমান অংশীদারিত্ব নিশ্চিত করে না। একইভাবে ফারাক্কা ব্যারেজ নিয়ে পুরনো বিতর্ক এখনও জনশ্রুতিতে রয়েছে। যখনই শুষ্ক মৌসুমে নদী শুকিয়ে যায়, ভারত নিয়ে রাজনৈতিক আলোচনাও তীব্র হতে থাকে। বাংলাদেশের রাজনৈতিক বয়ানে ভারতের খবরদারি আরও দৃশ্যমান হয় যখন মত প্রকাশের স্বাধীনতা ও নিরাপত্তা এবং রাজনীতি একসঙ্গে কাজ করে। বুয়েটের শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ হত্যাকাণ্ড এই ক্ষেত্রে একটি শক্তিশালী প্রতীক। তিনি সামাজিক মাধ্যমে ভারত বাংলাদেশ পানি চুক্তি নিয়ে সমালোচনামূলক মত প্রকাশ করেছিলেন। পরে বিশ্ববিদ্যালয় হলে ভারতপন্থী ছাত্র সংগঠন ছাত্রলীগ তাকে নির্মমভাবে হত্যা করে। এই ঘটনা জানান দেয় ভারত বিষয়ক সমালোচনা রাজনৈতিকভাবে কতটা স্পর্শকাতর হয়ে উঠেছিল। বিশেষ করে তরুণদের মধ্যে এই ধারণা জোরালো হয় যে কিছু বিষয় সমালোচনা করলে তার মূল্য জীবন দিয়ে দিতে হয়। একইভাবে বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজ হওয়া, দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের বারবার কারাবরণ এবং বিরোধী ইসলামী বা রক্ষণশীল দলগুলোর উপর দমন, এসব ঘটনাকে অনেকেই বৃহত্তর আঞ্চলিক সমীকরণের ভেতরে পড়ে দেখেছেন। এখানে মূল বিষয় কেবল দলীয় প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং কারা ভারতের সঙ্গে কৌশলগত সম্পর্ক রাখছে আর কারা প্রশ্ন তুলছে, এই বোধও কাজ করেছে। জামাতে ইসলামীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা তথা নির্যাতন নিপীড়নও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দলটির বিরুদ্ধে ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল গঠন করে কথিত যুদ্ধাপরাধ বিচার প্রসঙ্গে রাষ্ট্রের অবস্থান এবং বিচার প্রক্রিয়া প্রমাণ করেছে যে এটা একটা প্রহসনের বিচার, যার মাধ্যমে ভারত বাংলাদেশের বিরোধী মতকে অর্থাৎ ভারত বিরোধী শক্তিকে যে কোনোভাবেই নিশ্চিহ্ন করতে চায়। 2019 সালে ভারতের সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা এনআরসি নিয়ে বাংলাদেশের ভেতরে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠী দেখতে পায় যে ভারতের অভ্যন্তরীণ আইনও কিভাবে বাংলাদেশের রাজনীতির অংশ হয়ে যায়। কারণ বাংলাদেশের জনগণের একটি অংশ মনে করেছিল এই আইন মুসলিম পরিচয়কে আঞ্চলিকভাবে রাজনীতিতে দুর্বল করার বৃহত্তর পরিকল্পনার অংশ। বিশেষত আসামে নাগরিকপঞ্জি, পরিচয় যাচাই, মুসলিম উদ্বেগ এসব বাংলাদেশের জনমনে প্রতিফলিত হয়। প্রশ্ন ওঠে, যদি প্রতিবেশী দেশে ধর্মীয় পরিচয় ভিত্তিক আইন তৈরি হয়, তার প্রভাব কি সীমান্তের এপারে মানসিক ও রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি করবে না? 2021 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরে এলে প্রতিবাদে ফুঁসে ওঠেন এখানকার ইসলামপন্থী দল এবং জনতা। শেখ হাসিনার পুলিশ বাহিনী নির্দয়ভাবে গুলি চালিয়ে এই আন্দোলন দমন করে, ফলে ব্যাপক প্রাণহানি তৈরি হয়। এই প্রাণহানি প্রমাণ করেছিল যে এটা শুধু নরেন্দ্র মোদীর সফরের প্রতিবাদ নয়, এটা ছিল ভারতের মুসলিম জনগোষ্ঠীর উপর আঘাতের বিরুদ্ধে এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের সংহতি, যা ভারত রাষ্ট্রের বৈষম্যের শিকার মুসলমানদের জন্য এদেশের মানুষের আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে বহু মানুষের মৃত্যু দেখিয়ে দেয় যে ভারতের প্রশ্ন বাংলাদেশে কেবল বৈদেশিক বিষয় নয়, এটি রাষ্ট্রীয় নিরাপত্তা প্রতিক্রিয়ারও অংশ। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ভাষ্যে ভারতকে কেন্দ্র করে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল মিডিয়া ন্যারেটিভ। দিল্লি ভিত্তিক বা ভারতীয় টেলিভিশন আলোচনায় বাংলাদেশকে প্রায় নিরাপত্তা সংকট, সংখ্যালঘু ঝুঁকি বা ইসলামপন্থী পুনরুত্থানের ফ্রেমে দেখা হয়। বাংলাদেশের ভেতরে এর প্রতিক্রিয়া দ্বিমুখী। একদল মনে করে ভারত বাস্তব ঝুঁকি তুলে ধরে, অন্য দল মনে করে এটি রাজনৈতিক চাপ তৈরির কৌশল। বিশেষত যখন বাংলাদেশের ক্ষমতার রদবদল ঘটে, তখন ভারতীয় মিডিয়ার ভাষা বাংলাদেশের অভ্যন্তরীণ আলোচনায় সরাসরি প্রবেশ করে।
বাংলাদেশের নোবেল বিজয়ী একমাত্র আন্তর্জাতিক ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়া ঘিরেও একই ঘটনা দেখা যায়। ভারতীয় মিডিয়াগুলো তুমুল মিথ্যাচার আর প্রোপাগান্ডা শুরু করে। এসব ঘটনাবলী প্রমাণ করে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত কতটা গভীরভাবে জড়িয়ে পড়ে। এসব ঘটনাবলী বাংলাদেশের অনেক তরুণদের মনে সন্দেহ তৈরি করে যে দেশের নেতৃত্ব কী হবে। তা কেবল অভ্যন্তরীণ প্রশ্ন নয়, প্রতিবেশী শক্তির প্রতিক্রিয়াও এখানে প্রভাব রাখে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ইতিহাসও এই আলোচনায় গুরুত্বপূর্ণ। তিনি এমন এক নেতৃত্বের প্রতীক যিনি প্রকাশ্যে ভারতের সঙ্গে দূরত্বপূর্ণ রাজনৈতিক ভাষ্য ব্যবহার করেছেন। ফলে তার কারাবরণ, রাজনৈতিক সীমাবদ্ধতা, দলীয় সংকট এসব বিষয়ক বিশ্লেষণে ভারতীয় প্রভাবের প্রশ্ন বারবার ফিরে এসেছে। বাংলাদেশের মানুষ মনে করে যে শুধু ভারত বিরোধী স্বাধীন অবস্থান গ্রহণের কারণেই বেগম খালেদা জিয়া অবর্ণনীয় নিপীড়ন ও লাঞ্ছনা সহ্য করতে হয়েছে। তরুণ প্রজন্মের মধ্যে ভারত বিষয়ক আবেগ সবচেয়ে দ্রুত পরিবর্তিত হয়েছে ডিজিটাল যুগে। আগের প্রজন্ম যেখানে ভারতকে মুক্তিযুদ্ধ, সংস্কৃতি, সিনেমা, ভাষা ও বাণিজ্যের প্রতিবেশী হিসেবে দেখত, নতুন প্রজন্ম সেখানে সীমান্ত হত্যা, রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ, সামাজিক মাধ্যমে তথ্যযুদ্ধ, ক্রিকেট, জাতীয়তাবাদ এবং অভ্যন্তরীণ মত প্রকাশের সীমাবদ্ধতার সঙ্গে ভারতকে মিলিয়ে দেখে। ফলে দিল্লি না ঢাকা ধরনের স্লোগান তারুণ্যের ভাষা হয়ে ওঠে। এটি সেই প্রশ্ন যেটি জানতে চায় ক্ষমতার কেন্দ্র কোথায় থাকবে। বাংলাদেশ যখনই প্রতিরক্ষা সহযোগিতায় তুরস্ক বা চীনের দিকে হাত বাড়ায়, ভারতীয় কৌশলযন্ত্র মহলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা যায়। এতে বাংলাদেশের অনেক বিশ্লেষকের ধারণা আরও শক্তিশালী হয় যে দিল্লি বাংলাদেশকে স্বাধীন কৌশলগত খেলোয়াড় হিসেবে পুরোপুরি স্বাচ্ছন্দ্যে নেয় না। বিশেষ করে ড্রোন, প্রতিরক্ষা প্রযুক্তি, নৌ সক্ষমতা, বন্দর উন্নয়ন এসব খাতে বিকল্প অংশীদারিত্ব বাড়লে ভারতীয় উদ্বেগ প্রকাশ পায়। অর্থনৈতিক ক্ষেত্রেও ভারত বিতর্কের কেন্দ্রে রয়েছে। বিদ্যুৎ আমদানি, ট্রানজিট, রেল সংযোগ, স্থলবন্দর, জ্বালানি করিডোর এসব বাস্তব সহযোগিতা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ। কিন্তু বিরোধীরা প্রশ্ন তোলে, চুক্তিগুলো কতটা স্বচ্ছ, লাভের অনুপাত কাদের বেশি, দীর্ঘমেয়াদে নির্ভরতা বাড়ছে কিনা। এই একই প্রকল্পে এক পক্ষের কাছে উন্নয়ন, অপর পক্ষের কাছে নির্ভরতা। বাংলাদেশে ভারত বিরোধী মনোভাবকে সরলভাবে বিদ্বেষ বলা ভুল হবে, কারণ একই সমাজে ভারতীয় চিকিৎসা, শিক্ষা, সংস্কৃতি, প্রযুক্তি, ব্যবসা সবকিছুর ব্যবহারও ব্যাপক। অসংখ্য বাংলাদেশি চিকিৎসার জন্য ভারতে যান, ভারতীয় চলচ্চিত্র দেখেন, ব্যবসা করেন। তাই সমস্যা জনগণের সঙ্গে নয়, বরং ক্ষমতার সম্পর্কের উপলব্ধি নিয়ে। বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে ভারত তাই থাকবে কখনো সহযোগী, কখনো বিতর্কের বিষয়, কখনো নির্বাচনী ভাষার প্রতীক। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ভারত নিয়ে আলোচনাকে কেবল আবেগের জায়গায় আটকে রাখলে বাস্তব নীতি গড়া কঠিন হবে। বাংলাদেশের দরকার একই সঙ্গে মর্যাদাপূর্ণ কূটনীতি, কঠোর সীমান্ত আলোচনার সক্ষমতা, পানি রাজনীতিতে দীর্ঘমেয়াদী কৌশল এবং অভ্যন্তরীণ গণতন্ত্র শক্তিশালী করা। কারণ যে রাষ্ট্র ভেতরে আত্মবিশ্বাসী, বাইরে তার দর কষাকষিও শক্তিশালী হয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।